নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর বাণী, আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছেই বাংলার খবর কি। আজ বাংলার খবর ভালো নয়, কেননা আজ মন ভালো নেই বাঙালির। ৮০ বছর বয়সে জীবনযুদ্ধে হার। প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন শ্বাসকষ্টজনিত সমস্যায়। পাম এভিনিউর বাড়িতে সকাল ঠিক ৮:20 নাগাদ চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন বাম জমানোর শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ঘটল ছন্দপতন। দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাম এভিনিউয়ের বাড়িতে লোকে লোকারণ্য। শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এলেন সবাই। বাড়ি শেষ নিঃশ্বাস করেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সকালে জ্বর বাড়ে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কোনোদিন কোনো কিছুতেই বাহুল্য পছন্দ ছিল না। বাহুল্য বর্জিত ভাবেই, বাহুল্য ছাড়াই বুদ্ধদেব ভট্টাচার্য চলে গিয়েছেন। এর আগে যতবার হাসপাতালে গিয়েছেন, ফিরে এসছেন, প্রত্যেকবার হাসপাতালের শেষ ২-৩ দিন চিকিৎসকদের রীতিমতো পাগল করতেন, কবে বাড়ি যাব, কবে বাড়ি ফিরতে পারবো। এটা বলে বাড়ি ছিল সবচেয়ে পছন্দের জায়গা। মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। ১৯৭৭ থেকে ৮২ তথ্য ও জনসংযোগ মন্ত্রী। ১৯৮৭ থেকে ৯৬ ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও সংস্কৃতি, স্থানীয় শাসন, পুর ও নগর উন্নয়ন। ১৯৯১ থেকে ৯৩ ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও সংস্কৃতি, পুর ও নগর উন্নয়ন। ১৯৯৪ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। ১৯৯৬ ভারপ্রাপ্ত মন্ত্রী স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, তথ্য ও প্রযুক্তি। ১৯৯৯ উপমুখ্যমন্ত্রী। ১৮ মে ২০০১ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদের শপথ। ১৮ মে ২০০৬ তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদের শপথ। ২০১১ হার। বাড়ি থেকে বেরোলেন বুদ্ধবাবু। এদিন আর পুলিশের স্যালুট নেই, নেই বুলেট প্রুফ গাড়ির হুটারের আওয়াজ, ছিল না কোনো পাইলট কার বা কনভয়ও। চিরাচরিত ভঙ্গিমায়, সাদা পোশাকে, গলায় ফুলের মালা পরে বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গন্তব্য পিস ওয়ার্ল্ড। শেষ দিন, এত আয়োজন, এত পুলিশ, এত প্রোটেকশন, লালবাতি, কনভয়, হুটার, সবকিছু, কিন্তু সারা জীবন মানুষটা এই লালবাতিটাকে বড্ড বড্ড অপছন্দ করতেন এবং আজীবন এই গাড়ির মতন লালবাতিটা বালিগঞ্জ ফাঁড়ি থেকে বন্ধ করে তারপর তিনি আসতেন নিজের বাড়িতে। দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছে, দীর্ঘদিন পার্টির কাজ করেছে, মানুষের স্বার্থে কাজ করেছে। ভালো মানুষ চলে গেলেন আমাদের ছেড়ে, অত্যন্ত দুঃখের। অনেকেই বলছেন ওনার অনেকগুলো স্বপ্ন ছিল যেগুলো পূরণ হলো না, ওগুলো কি পূরণ হবে? দেখুন, আজকের দিনে কোনো কন্ট্রোভার্সির কথা বলবো না। একজন মানুষ হিসেবে আমরা হারিয়েছি একজন ভালো মানুষকে, সৎ মানুষকে। মুখ্যমন্ত্রী নিজে অত্যন্ত বিচলিত হয়ে গেছিলেন সকালে নিউজটা শোনার পরে। সবটাই একসাথে, সবটাই আমরা একসাথে দীর্ঘকালের একজন
আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকে তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে বুদ্ধবাবুর নশ্বর দেহ। সকাল 11টায় সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। রিপাবলিক বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বঙ্গ রাজনীতিতে একটি যুগের অবসান। সাদা ধুতি পাঞ্জাবি আর কোলাপুরি চপ্পল পাই বাঙালি চেনা সেই বুদ্ধবাবু এখন চিরনিদ্রায় শায়িত। কাল বিকেলে এনআরএসে মরণোত্তর দেহদানের মাধ্যমে শেষ হবে তার শেষকৃত্য। তিনি স্বপ্ন দেখেছিলেন শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। কৃষিকে ভিত্তি করে গড়ে তুলতে চেয়েছিলেন শিল্পের ভবিষ্যৎ। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। চলে গেলেন স্বপ্নের ফেরিওয়ালা। বৃহস্পতিবার সকালে বুদ্ধবাবুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে থাকে পাম এভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটের সামনে। আসেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। পাম এভিনিউ থেকে বেরোলো সববাহী যান। গন্তব্য পিস ওয়ার্ল্ড। পথে অগুন্তি মানুষ। বুদ্ধবাবুর মরদেহ এলো পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল পর্যন্ত এখানেই শায়িত থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। শুক্রবার সকাল 10:30 নাগাদ বুদ্ধবাবুর মরদেহ নিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে সববাহী শকট। এরপর বিধানসভা ভবনে বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। বিধানসভা থেকে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে। দুপুর 12টা থেকে বিকেল 3:15 পর্যন্ত আলিমুদ্দিনেই রাখা থাকবে তার নিথর দেহ। এরপরেই নিয়ে যাওয়া হবে তালতলায় ডিওয়াইএফআই রাজ্য দপ্তরে। 3:45 সেখান থেকে এনআরএসে আনা হবে বুদ্ধবাবুর দেহ। বিকেল 4টে মরণোত্তর দেহদানের মধ্য দিয়ে শেষ হবে তার অন্তিম যাত্রা। বাম রাজনৈতিক ঘরানার অন্যতম মহিরুহের পতন। চলে গেলেন বাম জমানার শেষ সেনাপতি। আপাতমস্তক এক ভদ্র রাজনীতিবিদের জীবনাবসানে শেষ হলো এক যুগেরও। তবে পশ্চিমবঙ্গের জন্য দেখা তার স্বপ্নগুলো কি কোনোদিনও বাস্তবায়িত হবে? রিপাবলিক বাংলা। তিনি আর নেই, তার নশ্বর দেহ শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেতেই শোকের ছায়া উত্তরের চা বলয়ে। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়েই তো চালু হয়েছিল ফাউলাই প্রকল্প। সেই প্রকল্প আজও অক্সিজেন যোগাচ্ছে চা বাগানের শ্রমিকদের। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কিন্তু এই 1500 টাকা শ্রমিকরা ফাওলা ভাতা হয়েছিল এবং আজও কিন্তু এই বন্ধ বাগানে শ্রমিকরা সেই 1500 টাকায় ফাওলা ভাতা পায়। শ্রমিকরা অনেকেই জানান যে ওনার সময় কিন্তু এই চা বাগানের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, একাধিক পলিসি নেওয়া হয়েছিল। শ্রমিকদের যে স্বার্থ সুরক্ষিত থাকে এই জন্য কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রয়াত হয়েছেন বুদ্ধবাবু, কিন্তু আজও রয়ে গেছে তাঁর চালু করা ফাউলাই প্রকল্প। সালটা 1998। সে সময় উপমুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বন্ধ চা বাগান এবং বন্ধ কারখানা শ্রমিকদের কথা ভেবে তিনি চালু করেছিলেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ওয়ার্কার্স ইন লকডাউন ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস বা ফাউলাই। এই ফাউলাই যেন অক্সিজেন ধুঁকতে থাকা চা শ্রমিক পরিবারগুলির। উনি যখন আমাদের বাগান বন্ধ ছিল তখন আমাদের যে ফৌলি ছিল ওইটা 1500 টাকা করে দিত। তারপরে উনি এখন তো নাই, যখন আমাদের সরকার ছিল তারপরে মানে 1500 যে টাকা দিছিল তারপরে আর একটু টাকা বাড়ে নাই। তখন চা বাগানের লোকের দুঃখ দুর্দশা এইসব ওনার
ওনাকে জানতো। উনি বন্ধ ইন্ডাস্ট্রিগুলোতে মধ্যে ওইখানের লোকরা কী করে খাচ্ছে এইসব দুঃখ উনি নিজের দুঃখ তো মেন। এ রাজ্যে যখন প্রকল্পটি চালু হয় তখন বন্ধ কারখানা শ্রমিকেরা পেতেন মাসে 500 টাকা, যা পরবর্তীতে ধাপে ধাপে বেড়ে হয়েছে 1,500 টাকা। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল, কিন্তু তারপর থেকে বাড়েনি ফাউলাইয়ের টাকা। ইন্ডাস্ট্রিগুলো ছিল তাদের ক্ষেত্রেও যখন বন্ধ হয়ে যেত কাজকর্ম, তখন উনি এককালীন ফাউলির সিস্টেমটা চালু করেছিলেন। তাতে আমরা খুবই উপকৃত ছিলাম এবং আজকে খুবই আমরা দুঃখিত। উনি চা বাগান এলাকায় ডিএম অফিসে বন্ধবাগান যেন সেল খুলেছেন, বন্ধবাগানে হাসপাতালে MBBS ডাক্তার পাঠিয়েছেন জেলা পরিষদের মারফতে। সমস্ত চা শ্রমিকদেরকে তখন BPL আওতায় উনি এনেছিলেন। লম্বা রাজনৈতিক সময়, তার মুখ্যমন্ত্রীত্বে একাধিক উত্থান পতনের সাক্ষী থেকেছে এ বাংলা। শ্রমিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছিলেন তিনি। তাই আজ যেন চা বলয়ের মানুষের বেশি করে মনে পড়ছে বুদ্ধবাবুকে। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিগগির হয়নি টাটার কারখানা, ঘাসে ভরেছে জমি। বর্তমানে সেখানে না হয়েছে শিল্প, না হচ্ছে সেখানে চাষ। সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য সদর্পে ঘোষণা করেছিলেন সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ছোট গাড়ির কারখানা হবে। সেই মতো শুরু হয়েছিল জমি অধিগ্রহণ। জমিদাতা পরিবারের বেকার যুবকরা টাটায় প্রশিক্ষণ নিতে শুরুও করেছিলেন। কারখানার কাজ যখন প্রায় শেষের দিকে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে শুরু হলো প্রতিবাদ ধর্ণা। বাধ্য হয়ে বিদায় নিল টাটা। শিল্পায়নের আলো আজও দেখতে পেল না শিমু। হলো না আর লড়াই জেতা, হলো না স্বপ্ন পূরণ। ঘুমের দেশে চিরতরে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার ভবিষ্যৎ কি? আগামী দিনে বাংলার জন্য কি প্রয়োজন মুখ্যমন্ত্রী থাকাকালীন তা অনুভব করেছিলেন বুদ্ধবাবু। তাই তিনি চেয়েছিলেন সিঙ্গুরে টাটা কারখানা হোক, কিন্তু তা আর হলো কই। 997 একর ফাঁকা জমি এখন টাটার মাঠ নামে খাঁ খাঁ করছে। এই জমিতেই কিন্তু ন্যানো কারখানার যে জায়গা সেখানে নেওয়া হয়েছিল। যারা ইচ্ছুক চাষি ছিল তারা কিন্তু জমি দিয়েছিলেন এবং যারা অনিচ্ছুক চাষি ছিল তারা কিন্তু জমি দিতে চায়নি। এরপরেই একের পর এক আন্দোলন, পরবর্তীকালে কিন্তু সেইটি কোর্টে এবং আদালতে গিয়ে গড়ায়। সময়ের দাবি মেনে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্প গড়ে তোলার চেষ্টায় কোনো ভুল ছিল না। সিঙ্গুর থেকে ন্যানোকে বিদায় না জানালে হয়তো রাজ্যের শিল্প মানচিত্রটা বদলে যেত বলেই মনে করছেন স্থানীয়রা। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, যখন আমার MCBT শেষ হয় তখন আমি ডাইরেক্ট সিঙ্গুর প্রজেক্টে যোগ দিই। তখন কোম্পানি আমাকে বলেছিল যে 30-60 টাকা তোমাদের 30 থেকে 35 স্যালারি তোমার স্টার্ট। এই স্টার্টিংয়ের সময় আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। আজকে এই দোকানটা চালিয়ে আমি 7-8 টাকা রোজগার করতে পারছি। আফসোস তো হয়, আমরা তো জমি টাটার জন্য তো দিয়েছিলাম। এখন চিন্তা ভাবনা করে দেখলাম না হয়ে প্রচুর ক্ষতি হয়ে গেল। বুদ্ধবাবু খুব বুদ্ধিমানী কাজ করেছিল। তা বড় শিল্প ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এনেছে, আজ পর্যন্ত কেউ এখনো আনতে পারেনি। আশা করি আর আসবেও। টাটা বিরোধিতায় মত বদলেছেন সিঙ্গুরের আন্দোলনকারীরা। শিল্প চিন্তাভাবনা ঠিক ছিল, তবে জমি অধিগ্রহণের পদ্ধতি ভুল ছিল বলেই মনে করছেন তারা। সিঙ্গুরে শিল্প করবে বলে এসেছিলেন, ওনার নীতিটা ঠিক ছিল যে শিল্প করব, ওনার যে সিদ্ধান্ত ঠিক ছিল। কিন্তু ওনার যে নীতি, ওনার যারা লোকাল নেতৃত্ব, তাদের মিসগাইডের জন্য উনি এখানে শিল্পটা করতে পারেননি। সিঙ্গুর থেকে টাটাকে বিদায় না জানালে বাংলায় শিল্পের জোয়ার আসত বলেই আজ মনে করেন প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। একটা হতাশার চিহ্ন, ক্ষোভের, দুঃখের, যন্ত্রণার চিহ্ন
এই সিঙ্গুরে রয়ে গেছে। আমার এখন মনে হচ্ছে যে সিঙ্গুরের শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের একটা শিল্পায়নের সম্ভাবনা থেকে থাকতো। পেরিয়ে গিয়েছে 18টা বছর, বুদ্ধবাবুর স্বপ্ন পূরণ তো হয়নি, উল্টে শিল্পায়নে পিছিয়ে পড়েছে রাজ্য। বাংলার এই ক্ষতি কি আদপেও পূরণ হবে? তবে এই যে জমি, এই জমি জট কবে কাটবে সেটাই দেখায়। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। পুরুলিয়াতে গেলেই ডাক পড়তো কালীপদর। তাকে ডেকে মেনু দেখাতে বলতেন বুদ্ধদেব বাবু। ফরমাশ করতেন কুমড়ো ফুলের বড়া, মৌরলা মাছ ভাজা, আর মাঝে মাঝে ফরমাইশ করতেন বিনা চিনির লাল চা। বৃহস্পতিবার বুদ্ধদেব বাবুর প্রয়াণের খবরে চোখে জল বাদ মানছে না পুরুলিয়া সার্কিট হাউসের প্রাক্তন কর্মী কালীপদ মাঝি। মনটা খুব খারাপ লাগছে যে উনি মারা গেলেন, এটা আমাদের খুব খারাপ লাগলো আর জীবনে। না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার স্মৃতি, তার সঙ্গে কাটানোর সময় বলতে গিয়ে অনেকেরই চোখ ঝাপসা হয়ে আসছে। বর্ষিয়ান রাজনীতিবিদ থেকে তার প্রতিবেশী সকলেই শোকস্তব্ধ। বাদ গেলেন না কালীপদ মাঝিও। বুদ্ধবাবুর মৃত্যুর খবরে চোখের জল বাগ মানেনি পুরুলিয়া সার্কিট হাউসের প্রাক্তন কর্মী তথা রাঁধুনির। বাইকাটা গ্রামের বাড়িতে বসেই চোখ মুছলেন কালীপদবাবু। মুখ্যমন্ত্রী কিসব রান্না পছন্দ করতেন তা কিন্তু এই পুরুলিয়ার যিনি সার্কিট হাউসের কেয়ারটেকার কাম কুকের দায়িত্বে ছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন একেবারে একান্ত সাক্ষাৎকারী। রান্নাবান্না করছেন, উনি আসছেন, ওনার খাবার দাবারের মেনু পাঠাচ্ছেন, সে মেনু হিসাবে লিস্ট দিয়েছেন, সেই লিস্ট হিসাবে আমি মেনুগুলো রান্না করছেন। কর্মজীবনে বহুবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়েছিলেন কালীপদবাবু। আজও তার স্মৃতিতে তরতাজা বুদ্ধবাবুর পছন্দের খাবারগুলো। টক দই বেশি পছন্দ করছেন, মোরলা মাছ বেশি পছন্দ করছেন, উনি ওই কুমড়ো ফুলের বড়া পছন্দ করছেন, হ্যাঁ, ডাল খুব ওনাকে ছিল মনে, আমার মনে আজ একটু আমারও আঘাত লেগেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যবহার আচরণ নিয়ে বলতে গিয়ে বারবার গলা বন্ধ হয়ে আসছিল কালীপদ মাঝির। চোখে জল চলে আসছিল তার। মানুষ হিসেবে আপনাদের সাথে ব্যবহার কেমন? ব্যবহার খুব, মানে ওনার ব্যবহারটা আমি বলতে পারবো না আর, হ্যাঁ, জ্যোতিবাবুর ওনার যে ব্যবহারটা সেটা আমার মনের ভিতরে আছে। ঘন ঘন চা খেতেন শুনেছি। হ্যাঁ, তো ওই ওনাকে আমি ওই ক্লাসে 2-3 রকমের চা করে রেখে দিতাম, কফি রেখে দিতাম বিনা চিনির। চিনি খেতেন না? চিনি খেতেন। আর কোনোদিনও শালপিয়ালের জেলায় যাওয়া হবে না বুদ্ধবাবুর। সার্কিট হাউসেও ডাক পড়বে না কালীপদ মাঝির। বুদ্ধ বিচ্ছেদ কিছুতেই মানতে পারছেন না কালীপদবাবু। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।